মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বৈঠক হয়েছে গতকাল। সেই বৈঠকে হঠাৎ করে উঠে এসেছিল বাংলাদেশ। বাংলাদেশ প্রসঙ্গে কি আলোচনা হয়েছে সেই প্রশ্নের উত্তর খুঁজব আজকের পর্বে। এবং সেই বৈঠকটি গতকাল অনুষ্ঠিত হয়েছে এবং সেই বৈঠকের পরে তারা যে জয়েন্ট ডিক্লারেশন দিয়েছে সেখানে সাংবাদিকদের যে ভিড় ছিল, যে কোলাহল ছিল, যে প্রশ্ন ছিল, তাতে পুরা G7 এই গ্রুপ 7-এর বৈঠকের যে গুরুত্ব তার চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। বিশেষ করে আমরা যারা সাউথ এশিয়ার পলিটিক্স নিয়ে কথা বলি, খোঁজ খবর রাখি, তাদের কাছে এই সাইড বৈঠকটি মূল বৈঠকের মতোই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। এখানে এই বৈঠকটি হওয়ার কথা ছিল 40 মিনিটের মতো, সেখানে হয়েছে 55 মিনিট। অনেকেই দেখলাম যে ডোনাল্ড ট্রাম্পের বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলছেন, কেউ কেউ এটাকে ব্যাখ্যা করছেন যে ইরান যুদ্ধের মার্কিন যে পরাজয় অনেকে বলতে চেয়েছেন তারই রিফ্লেকশন ডোনাল্ড ট্রাম্পের চেহারায় ফুটে উঠেছে। হোয়াটএভার, সেটা গুরুত্বপূর্ণ কিছু না আজকের আলোচনার জন্য। যে আলোচনাটা মূলত নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হয়েছে সেটি ইতিমধ্যেই আমরা অনেকটা জানি। যে ইরান সংকট নিয়ে আলোচনা হয়েছে, হরমুজ প্রণালী নিয়ে আলোচনা হয়েছে, ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। কারণ ভারতীয় নাবিকরা কিন্তু এই সারা বিশ্বব্যাপী এই জাহাজে, প্রচুর জাহাজে কাজ করে এবং তারা এই শিপ ট্রান্সপোর্টের একটা গুরুত্বপূর্ণ অংশ তারা। তো তাদের নিরাপত্তা নিয়ে কথা হয়েছে। তো সব মিলিয়ে খুবই গুরুত্বপূর্ণ। এবং সেখানে হঠাৎ করেই বাংলাদেশ এসেছিল। বাংলাদেশ সম্পর্কে খুব অল্প আলোচনা হয়েছে, কিন্তু সেই অল্প আলোচনাটাই আসলে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সংবাদ সম্মেলনে আপনারা দেখেছেন যে সেখানে তিনি মোদির দিকে তাকিয়ে বলেছে, লুক অ্যাট হিম, তার দিকে তাকাও, শান্ত, স্থির এবং কিলার। এই কিলার শব্দটা নিয়ে এর আগেও তিনি কিলার বলেছিলেন মালয়েশিয়ায় যখন মোদির সাথে মিটিং করেছিলেন, এবং তখনও এই কিলার শব্দটা নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলেছিল যে ডোনাল্ড ট্রাম্প মোদিকে খুনি বলে সম্বোধন করেছে। তো মালয়েশিয়ায় এটা বেশ অ্যান্টি ইন্ডিয়ান যে মিডিয়া, গ্লোবাল মিডিয়া, তারা এটা প্রচার করেছিল। তো সেটা এইবার কিন্তু একদম ক্লিয়ার করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এবং এই কিলার আসলে আমেরিকার একটা ইনফর্মাল ইংলিশ। তাদের কিলার বলা হয় যাদের দৃঢ় চেতা, দক্ষ, স্পেশালি যারা নেগোসিয়েশনে খুব টাফ। এবং ট্রাম্প এটা স্বীকার করেছেন যে মোদি নেগোসিয়েশনের টেবিলে খুবই দক্ষতার সাথে হ্যান্ডেল করে এবং খুব টাফ তাদের স্বার্থের পক্ষে। তো সেই কারণে এই কিলারটা আসলে একটা পজিটিভ কমপ্লিমেন্ট। এটা দিয়ে কাউকে খারাপ অর্থে খুনি বলা হয় না। যদিও বাংলাদেশের কোনো ইতরকে আমি দেখলাম যে তারা আবারও এই কিলার মানে সরাসরি খুনি শব্দটা ব্যবহার করছে। যাই হোক, সেটা আপনারা দেখেছেন। ভারতের 140 কোটি মানুষের জন্য তার বার্তা তিনি জানিয়ে দিয়েছেন। এবং মোদির প্রতি তার যে সম্পর্ক, তার যে বন্ধুত্ব, সেটি আবারও বলেছেন যে ভারত যদি কখনো আক্রান্ত হয় তাহলে আমেরিকা তার পাশে থাকবে, আমি তার পাশে থাকবো। এবং সেখানে তিনি বলেছেন যদি তখন মোদি নেতা থাকে, মোদির পরে যদি কেউ আসে তখন কি হবে সেটা আমি জানি না। এবং মোদিও কিন্তু ট্রাম্পকে যথেষ্ট সম্মান দিয়েছে, প্রায় 12 বার হিজ এক্সেলেন্সি বলেছেন। বাংলাদেশ প্রসঙ্গে কি আলোচনা হয়েছে সেটা একটু বলি। যে বাংলাদেশ সম্পর্কে আলোচনাটা হয়েছে যে টু বি কন্টিনিউড। যদি একদম সংক্ষেপে বলতে চাই, টু বি কন্টিনিউড মানে কি, গত বছরের 13ই ফেব্রুয়ারি হোয়াইট হাউসে যে মিটিং হয়েছিল নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের, এবং তখন হিন্দুস্তান টাইমসের একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে বাংলাদেশের ব্যাপারটা মোদির হাতে ছেড়ে দিলাম, মোদি দেখবে। তো সেই ফেব্রুয়ারির পরে তারপরে কিন্তু কোথাকার পানি কোথায় গড়িয়েছে আপনারা দেখেছেন। যে ভারত আমেরিকার সম্পর্কটা কিন্তু তারপরে খুব বেশি আপ ডাউন করেছে। এবং একটা পর্যায়ে এই যে বলেছিল বাংলাদেশ নরেন্দ্র মোদী দেখবে, তারপরে কিন্তু ভারতের সাথে এই সম্পর্কটা একদম 360 ডিগ্রি ঘুরে গিয়েছিল। সুতরাং
ভারত যেভাবে বাংলাদেশের বিষয়গুলো চেয়েছিল সেভাবে আর হয়নি। আমেরিকা তার মতো করে কাজ করেছে। তো সেই তখন সৃষ্ট দূরত্ব সেটা কিন্তু আজকে আর নেই। বিশেষ করে যে মার্কো রুবিও কয়েকদিন আগে ভারতে গেলেন, ভারতে আমেরিকার 250তম স্বাধীনতা দিবসে ডোনাল্ড ট্রাম্প ফোন করে জয়েন করলেন, সার্জিও গারের ফোনে ফোন করলেন। তো এই বিষয়গুলোর কিন্তু একটা ডেভেলপমেন্ট। আপনারা কি খেয়াল করেছেন যে কদিন আগে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত জামাতের আমির ডক্টর শফিকের সাথে মিটিং করেছেন? এগুলো কিন্তু সব কানেক্টেড। সো এই যে টু বি কন্টিনিউড যেটা হলো, যে ওই যে 13ই ফেব্রুয়ারি যে বলেছিলেন মোদি বা ভারত বাংলাদেশের বিষয়টা দেখবেন অন বিহাফ অফ আমেরিকা, সেই জিনিসটাই আবার ফিরে এসেছে। তো বাণিজ্যের আলোচনা হয়েছে, ওয়েস্ট এশিয়া নিয়ে আলোচনা হয়েছে, সব হয়েছে, কিন্তু বাংলাদেশের বিষয় এখন আমেরিকা ভারত যেভাবে কাজ করবে তারা মিলেমিশে ভারতের চোখে বাংলাদেশকে দেখবে, যেটাকে অনেকে এভাবেই বলেন। তো সেই জিনিসটা কিন্তু গতকাল ট্রাম্প আর মোদির বৈঠকে পুনর্বার নিশ্চিত হয়েছে, খুব অল্প কথায়, যে এটা ডান ডিল আর কি, এটা তুমি দেখবে, এরকম একটা অবস্থা। এবং আজকে ভারতে সকাল 10টার দিকে ভারতের যে আমেরিকান রাষ্ট্রদূত সার্জিও গার এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তাদের মধ্যে 3 ঘন্টার মতো একটা মিটিং হয়েছে এবং লাঞ্চ টাঞ্চ সহ 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে একটা মিটিং হয়েছে। এই মিটিংটি অত্যন্ত গোপনীয় ছিল, কিন্তু মিটিং শেষে সার্জিও গার যেটা বলেছেন, একটি সূত্র নিশ্চিত করেছে যে আমাদের মধ্যে দীর্ঘদিন ঝুলে থাকা অমীমাংসিত সব ইস্যু একটা জায়গায় এসে পৌঁছেছে, সমাধানের একটা পথে এসে পৌঁছেছে, মীমাংসার একটা জায়গায় এসে পৌঁছেছে। তার মানে এই যে কয়েকদিন ধরে যে ধারাবাহিকভাবে ভারতের সাথে মার্কিন যে নেগোসিয়েশন গুলো হচ্ছে, মিটিংস গুলো হচ্ছে, তার পর্যায়ে দেখেন, আপনি যদি সিকোয়েন্স গুলো দেখেন, এবং ডোনাল্ড ট্রাম্প এবং মোদির মিটিং এর পরে এই সার্জিও গার এবং অমিত শাহ বসে আজকে তারা তাদের মধ্যে যে বিষয়গুলো নিয়ে কনফিউশন ছিল, দ্বন্দ্ব ছিল, সেগুলো সব সেটেল ডাউন করেছে। এবং সব সময় আমরা বলার চেষ্টা করছি যে এখানে বাংলাদেশ ইস্যুটাও আছে, গুরুত্বের সাথে আছে, এবং বাংলাদেশে যে একটা পরিবর্তন খুব সহসাই আসছে সেই লক্ষণটা দেখা যাচ্ছে। এবং সেই লক্ষণটা জানার ফলে জামাত ব্রেন ক্রিস্টেনসেনের সাথে যখন মিটিং করে তখন এই বিষয়টা নিয়ে আলোচনা হয়, এবং রাজনীতির হাওয়া বদলে যাচ্ছে এটা টের পাওয়ার পরে এনসিপির যে নতুন নেতাগুলো আছে, যে তাদের মধ্যে কিন্তু এক ধরনের আতঙ্ক শুরু হয়েছে। তারা বারবার জামাতের কাছে জানতে চাচ্ছে যে আবার যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে তাদের অবস্থা কি হবে। এবং এই যে একটা ভীতি ঢুকে গেছে এনসিপির ছেলে মেয়েদের মধ্যে, জামাত অনেকটা কনফিউজড হয়ে আছে যে আওয়ামী লীগ ফিরে আসলে তাদের অবস্থা কি হবে। তো এই পরিবর্তনগুলো কিন্তু বাংলাদেশ থেকেও যারা খোঁজ রাখে তারা টের পাচ্ছে, এবং এটা খুব দ্রুত গতিতে আগাচ্ছে। বাংলাদেশ এই যে জুলাইয়ের আগস্টের যে জঙ্গি অভ্যুত্থানটা হয়েছিল এবং তার যে লক্ষ্য ছিল, সেই লক্ষ্য সেই জায়গাগুলোতে কিন্তু এখন আর নেই। আমেরিকাও তার অবস্থান পরিবর্তন করেছে। ভারত যেভাবে চাইছিল আমেরিকার সাথে মিলে বাংলাদেশের ব্যাপারে, দক্ষিণ এশিয়ার ব্যাপারে অনেকটা সেভাবেই কাজ করা হবে। ট্রাম্প এবং মোদির জয়েন্ট মিটিং এর পর, মানে সাইড লাইনে মিটিং এর পর, এখন মিটিং এর তো কোনো খবর পাওয়া যায়নি। যখন এই মিটিং চলছে তার আগে সার্জিও গোর, তিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি এখন দেখাশোনা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের যে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, যারা দেখাশোনা করছেন, সেই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন। দেখা করে তিনি মার্কিন কিছু বার্তা এবং কিছু চিঠি, যেগুলো হচ্ছে আপনার
চুক্তি বলা যায় না, আশ্বাস, মানে মার্কিনীদের পক্ষ থেকে ভারতকে আশ্বস্ত করা এই বাংলাদেশের ব্যাপারে, এই নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেন। এখন ওদিকে যখন মিটিংটা চলছে, সাইডলাইন বৈঠক 1-to-1 চলছে, তখন নিশ্চয়ই এই নিয়ে কথাবার্তা, তো ট্যারিফ নিয়ে তো উনি সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেছেন যে আমরা খুব কাছাকাছি এসেছি, মোদিও ঘাড় নেড়েছেন। এখন তারপরেই হচ্ছে আগামীকাল একদল বাণিজ্য প্রতিনিধি নিয়ে জেমিসন গিয়ার তিনি ভারতে আসছেন। এখন জেমিসন গিয়ার আসা মানে বোঝা যাচ্ছে কোনোভাবে হয়তো মার্কিনদের সঙ্গে ভারত একটা চুক্তি করতে যাচ্ছে। সেক্ষেত্রে নরেন্দ্র মোদীর অনুপস্থিতিতে অমিত শাহ ডেকে পাঠান পীযূষ গোয়ালকে। সেটা ছাড়যোগর চলে যাওয়ার পর পীযূষ গোয়ালকে ডেকে উনি বলেন যে বাণিজ্য চুক্তি সম্পর্কে খুব ধীরে সুস্থে এগোন এবং সতর্কতার সঙ্গে, কারণ ট্রাম্পকে ভারত বিশ্বাস করে না। সামনে নভেম্বরের মিড টার্ম ইলেকশন, তার আগে এই চুক্তিটা করে উনি মিড টার্ম ইলেকশন পার হতে চাইছেন। কিন্তু আমরা এমন ভাবে চুক্তিটা করব মানে যখনই ইচ্ছে তখনই যাতে বেরিয়ে আসতে পারি। তাতে কি হবে, তাতে কি দরকার, বাণিজ্য সংক্রান্ত সংবিধানের আমাদের যে ধারা উপধারাগুলো আছে সেইগুলোকে বাণিজ্য চুক্তির সঙ্গে ট্যাগ করে দাও। যে ভূ রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং প্রতিরক্ষা ক্ষেত্রে যদি কোনো দিন কোনো সমস্যা দেখা দেয়, তাহলে সঙ্গে সঙ্গে এই চুক্তি অগ্রাহ্য হয়ে যাবে। এরকম একটা দীর্ঘ একটা লেখা হচ্ছে, চুক্তির একটা খসড়া তৈরি করা হচ্ছে। মানে যে চুক্তি হোক না কেন আংশিক চুক্তি হবে, তারপর ধীরে 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 সেটা বাড়বে। যেটা চীনের ক্ষেত্রে হয়েছে সেরকম আমেরিকার ক্ষেত্রে হবে। তবে পশুখাদ্য এবং আমাদের যে কৃষিপণ্য, এই দুটো সেক্টর বাদ থাকবে। ভারত তার পূর্বের অবস্থানে কিন্তু রয়েই গেছে। এই দুটো সেক্টর কিন্তু আমরা খুলবো না, কৃষিপণ্য আমরা খুলবো না, আর গোদুগ্ধ দুগ্ধজাত পণ্য আমরা সেখানেও আপনাকে ঢুকতে দেবো না। বাকি যা আছে সেটা নিয়ে আলোচনা হতে পারে এবং আলোচনার ভিত্তিতে সহিসাবুত হতে পারে। কিন্তু মজার কথা হলো যে বাংলাদেশ প্রসঙ্গে তাহলে কি কথা হয়েছে এখন তো আমরা তো জানতে পারবো না। তবে কোনো সদর্থক কথা যদি না হয়ে থাকে, তাহলে অমিত শাহ একে ডেকে পাঠিয়ে, পীযূষ গোয়ালকে ডেকে পাঠিয়ে এই নির্দেশের কথা বলতেন না এবং সংবিধানের ধারা উপধারাকে বাণিজ্যিক ক্ষেত্রে সেটাকে জুড়ে দিতে বলতেন না। নিশ্চয়ই এমন কিছু একটা বার্তা একটা গিয়েছে, মানে এসেছে, ওই চিঠিপত্রের মাধ্যমে এমন কিছু একটা গ্যারান্টি দেওয়া হয়েছে যেটা বাংলাদেশের পক্ষে স্বস্তিকর, ভারতের কাছে স্বস্তিকর। এখন সেগুলো দেখো, আন্দাজে এগুলো তো বলা যায় না, আন্দাজে তো অনেক কিছুই কথা বলা যায়, কিন্তু এইগুলো বলা যায় না। ফলে এগুলো নিয়ে আপাতত না কথা বলাই ভালো। তবে আংশিকভাবে মনে হচ্ছে এখন যে যতই ভেতরে রাগারাগি হোক, ফাটাফাটি হোক এবং একে অপরের সঙ্গে যে সম্পর্ক স্থাপন করুক না কেন, ট্রাম্প এবং মোদির বৈঠক কিছুটা হলেও সুবাতাস এনেছে এবং সেটা বাংলাদেশের পক্ষেও স্বস্তিকর। যদি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশ থেকে সরে যায়,
আমি আশা করছি সেরকমই কোনো একটা গ্যারান্টি দেওয়া হয়েছে। সার্জিও গোরের মতো মানুষ এসে, তিনি দক্ষিণ পূর্ব এশিয়ার চার্জে আছেন, তিনি এসে সহজতে ওই চিঠি উনি পৌঁছে দেন না। আর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মানে এই অমিত শাহ অত্যন্ত ঘোরেল মানুষ। তিনি ওই সার্জিও গোরকে চা খেতে বসিয়ে উনি কিন্তু অন্য ঘরে চলে গেছিলেন, গিয়ে ওখানে বাণিজ্য মন্ত্রী এবং সমস্ত কূটনীতিক যারা আছে সবাই তো চলে গিয়েছে ফ্রান্সে। যারা বাকি রয়ে গেছে অন্যান্য দেশের দেখেন এমন কূটনীতিক রয়েছেন, তাদের সঙ্গে চুক্তি নিয়ে কথাবার্তা বলেন এবং এই আলোচনা নিয়ে কথাবার্তা বলেন। যে চিঠি নিয়ে উনি সার্জিও গোর এসছেন, সেই চিঠি নিয়েও কথাবার্তা হয়েছে। কথাবার্তা হওয়ার পর তিনি মোটামুটি তাদের সঙ্গে একমত হয়ে তবেই উনি পীযূষ গোয়ালকে বলেছেন যে চুক্তিটা এইভাবে করো এবং কিছুটা এগো। আমরা চীনের ক্ষেত্রে যেমন কিছুটা এগিয়েছি, সেরকম কিছুটা এগো। মানে আমার মনে হচ্ছে বাংলাদেশ প্রসঙ্গে একটা ভালো খবর হয়তো মার্কিনদের পক্ষ থেকে আসতে পারে। আর মার্কিনরা যদি এখান থেকে সরে যায়, তাহলে জানবেন এই জামাত এবং বিএনপির পক্ষে কিন্তু খুব দুঃসময় ঘনিয়ে আসছে। এক তো ভারতের চাপ, মার্কিন যুক্তরাষ্ট্র যদি হাত তুলে নেয় তাহলে পরে সব ভোমা। পাকিস্তানকে তো এক ধমক দিলে সে তো হিসি করে ফেলবে। যদি আসিফ মনিরকে একটা ধমক দেয়, আসিফ মনির আর শাহবাজ শরীফ দুজনেই, একজন পটি করতে যাবে, একজন হিসি করতে যাবে। ওদের হচ্ছে এই অবস্থা। এর মধ্যে আবার ইরান ইসরায়েলের চুক্তি নিয়ে কথাবার্তা হচ্ছে। সেই ভিডিওটা পরে করবো, একসঙ্গে তো আর করা যাবে না, পরে করব। তো আপাতত দেখা যাক নরেন্দ্র মোদী ফিরে এসে তিনি কি বলেন বা তার কাজকর্মে কি প্রতিফলিত হয়। তো আমার মনে হচ্ছে একটা ভালো দিকে যাচ্ছে। যদিও আমি কিন্তু সবসময় এই মার্কিনদের একটু সন্দেহের চোখে দেখি, কারণ এরা পিঠে ছুরি মারার জন্য একবারে হাতের পেছনে ছুরি নিয়ে দাঁড়িয়ে থাকে। সুযোগ পেলেই পেছনে ভক করে মেরে দেবে। ওই যত আপনার এই দক্ষিণ পূর্ব এশিয়া এবং পশ্চিম এশিয়া নিয়ে যত কথা হয়েছে না, এখন মোদিজি বারবার বলছেন হ্যাঁ আমরা সহমতের ভিত্তিতে এগোচ্ছি। তার মানে 2025-এর 12ই ফেব্রুয়ারি আমরা যে দুজনে সহমত হয়েছিলাম, সেই অনুযায়ী তো এগোচ্ছি আমরা। প্যাঁক মেরেছে, বাংলা কথায় প্যাঁক মেরেছে, কূটনীতির ভাষায় প্যাঁক মারা। যে জিনিসটা হচ্ছে না সেই জিনিসটা উল্টোভাবে আমি প্রেজেন্ট করছি, সেটা হচ্ছে প্যাঁক মারা। যারা এই কূটনীতির ভাষা পড়তে পারবেন না, তাদেরকে বুঝিয়ে লাভ নেই।